আজ দুপুরে একদম সিম্পল রান্না, কুদ্রু ভাজা করেছি রসুন পেঁয়াজ দিয়ে, পটল পোস্ত করেছি, সাথে রয়েছে বাঞ্ছার আমের মিষ্টি। তো চলো খেতে বসি। আজও হচ্ছে নিরামিষ, কুদ্রু ভাজা করেছি আর দই পটল পোস্ত করেছি। এই যে দেখিয়ে দিয়েছি অবশ্য। তার সাথে একটা স্পেশাল জিনিস হচ্ছে কলকাতার বাঞ্ছারামের মিষ্টি ব্যাঙ্গালোরে। আমাদের বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে বাঞ্ছারাম মানে খুলেছে, ওপেন করেছে। তো ভাবলাম নিয়ে আসি। মিষ্টির যা দাম রেখেছে না, বিশ্বাস করো, মানে কলকাতাতেই চলে যেতে হবে আমাদের। এখানে আর টিকতে পারবো না এই মিষ্টি খেতে গেলে। এক একটা আমাদের মানে 4টে করে আমরা মিষ্টি আনিয়েছি। এই মিষ্টিগুলো, দইটা নিয়েছে 500 গ্রাম, দই নিয়েছে তোমার 500 টাকার কাছাকাছি নিয়ে নিয়েছে। 500 টাকার কাছাকাছি দই নিয়ে নিয়েছে, মিষ্টি দই 500 গ্রাম। আর চারটে চারটে করে মিষ্টি আনিয়েছি, 350 টাকা করে নিয়েছে চারটে চারটে মিষ্টি। এই মিষ্টিগুলো, এই মিষ্টিগুলোকে কি বলে জানো? এটাকে কি বলে জানো? না, এটাকে বলে হচ্ছে, মিষ্টিটার নাম মনে পড়েছে এবার, ক্ষীর কদম। এটা চারটে মিষ্টি আনিয়েছি, 350 টাকা করে নিয়েছে। তো বুঝতেই পারছো এখানকার মানে মারাত্মক দাম। আমি মিষ্টি খেতে ভালোবাসি না, কিন্তু অয়ন মিষ্টি খেতে খুব ভালোবাসে। তাই আমি আগের দিন বললাম একটু আনাও, বাঞ্ছারাম খুলেছে বাড়ির সামনে, আনাও। তো একটু দই মিষ্টি আনিয়ে নিয়েছি। ভাবলাম খেতে বসে একটু খাই। আমাদের কিন্তু খেতে বসে না মানে মিষ্টি খাওয়ার একদমই অভ্যেস নেই। কিন্তু আমি দেখেছি যারা এদেশীয় মানে ঘটি যারা, তারা কিন্তু খুব মিষ্টি খায় খাওয়ার পরে। ওই যে আগের দিন গল্প করলাম না মামি দিদাদের, বাবা, মামা দাদু কিন্তু বেশ খেয়ে উঠে একটা করে মিষ্টি খেতেই খেতে। এবং আমার দিদি ভাইয়েরও বিয়ে হয়েছে ঘটি বাড়িতে। আমার দিদি ভাইরাও দেখতাম, মানে আমার জামাইবাবুর বাড়িতেও দেখেছি আমি। আমার জামাইবাবু কিন্তু খাওয়ার পরে মিষ্টি খাবেই খাবে, একটা দুটো সন্দেশ তো খাবেই। তো চলো এবার আমিও মুখে দিই খাবার। আজকে কুদ্রু ভাজা রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজেছি। হুম। অয়নের পাতে সব লঙ্কা পড়ে। হুম। দারুণ লাগে। হুম। ব্যাঙ্গালোরে 2 মাস ধরে কিন্তু হেভি ঠান্ডা পড়ে গেছে, দারুণ ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডাটা দেখছি বাড়ছে, জুলাইয়ের এন্ড, ঠান্ডা বাড়ছে। বৃষ্টিও শুরু হয়ে গেছে। তোমাদের মধ্যে জিজ্ঞেস করেছো, পিঙ্কি তুমি জিজ্ঞেস করেছো আমাকে, দিদি তোমাদের ওখানে ইলিশ মাছ উঠছে না? আমাদের এখানে সারা বছরই তুমি মোটামুটি ইলিশ পেয়ে যাবে। অক্টোবর অব্দি ভালোই তুমি ইলিশ পাবে। কিন্তু আমার ডক্টরের বারণ আছে ইলিশটা খাওয়া। তাও বছরে একটা ইলিশ খাওয়াই যায়। তোমাদের দাদা একদম খেতে ভালোবাসে না। এবার ধর আমি জোর করলাম, খেয়ে নেবে, 1 পিস খেয়ে নেবে, ফেলিয়ে ছড়িয়ে খেয়ে নেবে। কিন্তু ওরকম না, এত দাম দিয়ে জিনিস না। আমাদের এখানে 1 কেজি ইলিশ এখন 2200 টাকা করে চলছে। ঠিক আছে, খুব গায়ে লাগে গো। আগে যখন কলকাতা থেকে মা মানে কেউ বাড়ি থেকে কেউ যদি আসে ঠাসে, তখন ধরো সবাই মিলে খেলাম, ভাল লাগে। দুজনে মিলে থাকি তো মানে ইরিটেট লাগে, ওরকম খেতে ইচ্ছে করে বলো? কিন্তু অয়ন আমাকে সবসময় বলে ইলিশ খাবে, ইলিশ খাও না, ইলিশ এনে খাও। আমি ওই কারণে খাই না। আমি, তুমি তো খাও না, তোমার তো খেতে ভালো লাগে না, আমি এনে কি খাবো?
এই কুদ্রু ভাজা খেতে কিন্তু হেভি লাগে। আমার ভিডিও না আমার মাও দেখে, মানে রোজ দেখতে পারে না, যখন সময় হয় দেখে। গেরোবার মাকে লিংক দিয়ে এসছি, তুমি দেখবে। দেখে, দেখে আবার এটা ওটা জিজ্ঞেস করে, এটা করেছিলি ওটা করেছিলি। আগে যেরকম মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করতো কি রান্না করলি কি করলি, এখন আর করেই না জিজ্ঞেস। মাঝখানে ভাবলাম কি জানি কেন জিজ্ঞেস করে না। তারপর সেদিনকে বলছে তোকে তো দেখলাম ভিডিওতে এটা খাচ্ছিস ওটা খাচ্ছিস, তুই তো এই বলেছিস ওই বলেছিস। হুম। এই কুদ্রু ভাজা বলেছিলাম না কলেজ থেকে সেই ফেরার সময় খেতাম। আমি এই কুদ্রু ভাজা দিয়ে না পরোটা খেতে হেভি ভালোবাসি, দারুণ ভালোবাসি। সবিতা ছিল না, সবিতা খেত। তোমরা খেয়ে চাই কখনো কুদ্রু ভাজা তোমাদের বাড়িতে? কুদ্রু ভাজা হয়েছে তোমার বাড়িতে? হম, আমাদের বাড়িতে কখনো। দারুণ লাগে। আগের দিন অনেক গল্প করেছি, আজকে আর অত গল্প নেই, সেরকম গল্প নেই। নিজের সম্পর্কে বলার অনেক কিছুই থাকে, কিন্তু কি বলবো ওটা ভাবছি। আগে যখন কলেজ লাইফটাতে, ছোটবেলায় তো আমি অত ঠাকুর ঠাকুর মানতাম না খুব একটা। যত বড় হয়েছি, জীবনের ওঠা পড়া, জীবন আমাকে খুব আধ্যাত্মিক পথে নিয়ে গেছে, মানে যেটা আমি কোনোদিনও ভাবিনি। পটল পোস্তটা নিয়ে নি, আজকে না গোটা গোটা পটল রেখেছি, তার মধ্যে একটা পটল অবশ্য ভেঙে গেছে, বাকিগুলো গোটা গোটা রেখেছি। নিয়ে নিয়েছি পটল পোস্তটা, ভাতও একটু নিয়ে নিলাম যা যা ছিল হাঁড়িতে। তো চলো মাখি। তো এই কারণে না আমি কলেজ টাইমটাতে আমাদের ওখানে আনন্দময়ীর মায়ের আশ্রম আছে আমাদের বাড়ির সামনেই, ওখানে খুব যেতাম। খুব যেতাম মানে বিকেলের দিকটাতেই যেতাম। আমার এক বান্ধবী ছিল, ও আর আমি দুজনে মিলে যেতাম, আর ওর বাড়িটাও ছিল একদম আনন্দময়ী আশ্রমের একদমই সামনে। তো সেই দিনগুলো না খুব মনে পড়ে জানো, যে ওখানে যেতাম, ওখানে গিয়ে বসতাম। তখন না জীবন সম্পর্কে কিচ্ছু জানতাম না, কি হবে কি হবে না, এরপর কি করব, একটা চাকরি বাকরি করতে হবে, এইসব ভাবতাম। অয়ন তখনও চাকরি পায়নি, আর আমাদের মধ্যে না খুব ঝগড়া হতো আমার আর অয়নের মধ্যে। আমি প্রায় বলতাম বিয়ে করবো না, আমার বিয়ে করতে না ভীষণ মানে ইরিটেট লাগতো, না তো দূর বিয়ে টিয়ে করবো না, এইসব তখন মনে মনে খুব ভাবতাম। আর মায়ের কাছে গিয়ে ওখানে গিয়ে বসে থাকতাম। কলেজ থেকে যখন ফিরতাম সোজা বাড়িতে আসতাম না, ওখানে চলে যেতাম। তখন কিন্তু আমি মায়ের সম্পর্কে, মানে আনন্দময়ীর মায়ের সম্পর্কে মানে সেরকম অত জানতাম না, তার জীবনী সম্পর্কে অত জানতাম না, বুঝতাম না। শুধু জানি বাড়ির সামনে একটা আশ্রম আছে, খুব সুন্দর, একটু বসলে ভাল লাগবে, দিয়ে বসতাম। তো চলো আগে ফার্স্ট এটা মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। হুম, তুখর তুখর, একটু নুন নে। কি যে ভালো হয়েছে,
পোস্ত দিয়েছি, দই দিয়েছি, অল্প একটু সর্ষে দিয়েছি, কালো সর্ষে দিয়েছি, সাদা সর্ষেটা ছিল না। তোমাদের কাছে সাদা সর্ষে থাকলে সাদা সর্ষে দিয়ে নিও, হেভি লাগবে। দারুন দারুন। লঙ্কাও মেখে নিয়ে এর মধ্যে লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা অ্যাড করিনি, কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আর পাশে তো কাঁচা লঙ্কা নিয়েই বসছি। দারুন। হম। পটলগুলো দারুণ লাগছে খেতে, হেভি লাগছে। তো ওইখানে গিয়ে না বসে থাকতাম। ওখানে একটা ধ্যানপীঠও আছে। এটা হচ্ছে আগরপাড়ার যে আনন্দময়ী আশ্রম, সেটার কথা আমি বলছি। মাঝে মাঝে না, সেই সময়, এখন তো দেখলাম, এবার গিয়ে দেখলাম চারদিক খুব বাঁধিয়ে দিয়েছে। সেই সময় গিয়ে না, আমি আর আমার ওই বান্ধবী, হ্যাঁ, মহারাজরা যে আশ্রমটাতে থাকতো তার পিছন দিকে তো গঙ্গার ঘাটটা। আর তখন কিন্তু এত বাঁধানো ঠাধানো কিচ্ছু ছিল না, একটা বাঁশের ছিল, দরজা ছিল। হুম। ওই দরজাটা দিয়ে গঙ্গার পাড়ে গিয়ে আমি আর আমার ওই বান্ধবী দুজনে মিলে চুপ করে বসে থাকতাম, গঙ্গার জলে পা ডুবিয়ে। একটু উঁচুতে ইটের যে ইয়েগুলো থাকতো, ওখানে কিন্তু কোনো ঘাটলাও ছিল না, কোনো ঘাট নেই, ওখানে গিয়ে বসে থাকতাম। জীবনের কোনো, জীবনে জানি না কি হবে ভবিষ্যতে, কোন দিকে নিয়ে যাবে জীবন, কোনো কিছু জানি, কিন্তু মনের মধ্যে কিন্তু কোনো দুশ্চিন্তা নেই, কিছু নেই। একদম অন্যরকম একটা লাইফ ছিল। গরমকাল, হুড় করে হাওয়া বইতো, আর দুজনে পা ডুবে বসে থাকতাম। যখন দেখতাম জলটা আস্তে আস্তে বাড়ছে, একদম উপরে উঠে আসছে, তখন দুজন আবার ওখান দিয়ে চুপি চুপি এসে দরজাটা দিয়ে মাথাটা নিচু করে, কারণ অফিস রুমটা ওইদিকে ছিল, অফিস রুমের জানলাটা আবার ওদিকে থাকতো, মাথাটা নিচু করে টুকটুক টুকটুক করে দু তিনজন মিলে বেরিয়ে আসতাম। ওখানে আনন্দময়ী মায়ের আশ্রমের পাশে একটা ঘাট ছিল, ঘাটলা। ওটার নাম ছিল তেঁতুলতলা, মানে তেঁতুলতলা ঘাটলা না, এরকম একটা নাম ছিল। আর ওই ঘাটলাটার সাথেই একটা বাড়ি ছিল, যেটা, যেখানে একটা খুব বিখ্যাত সিনেমা হয়েছিল না, ওই যে কি যেন ওটা, স্বর্ণমুদ্রা, জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা, তোমার সত্যজিৎ রায়ের, ওর মধ্যে তোমার রঞ্জিত মল্লিক ছিলেন। তো ওই ওই সিনেমাটা ওইখানে হয়েছিল, মানে আমি এটা শুনেছি। ওই বাড়িটার পিছন দিকেই ছিল ওই ঘাটলাটা। একদিন আমাদের বন্ধুরা বলেছিল, ঘাটলাতে যাবি, তুই একা গিয়ে একটু ঘুরে আসতে পারবি। ঘাটলাটা এমন না, দুদিকটা পুরো সরু পাঁচিল, কোনো লাইট নেই, কিছু নেই, তোমাকে সরু রাস্তা দিয়ে যেতে হবে, গিয়েই তুমি ধাক্কা খাবে একটা পাঁচিলে, মনে হবে যেন সামনে কিছু নেই, কোনো গঙ্গা টঙ্গা কিছু নেই, তারপর আবার একটা টার্ন নিয়েই গঙ্গা। বলতে পারো ওটা কোনো গঙ্গার ঘাটও নয়, মানে একটু ভিতর দিক করে ঘাটলাটা রয়েছে, যেন গঙ্গার জলটা অ্যাকচুয়ালি ওখানে এসে বাড়ি খায়, মানে ঢুকে পড়ে ভিতরটাতে। সমান্তরাল ব্যাপার নেই, গঙ্গার পাড়টা যেরকম সমান করে প্রত্যেকটা পাড় পরপর দেখা যায়, ওই ঘাটটা পুরো ইনভিজিবল একটা ঘাট। তুমি যদি অন্য ঘাটে বসে থাকো এদিক ওদিক, তুমি যদি ঘাটটার সম্পর্কে না জানো, ওই ঘাটটা কেউ জানে না, ওই ঘাটটাকে কেউ কোনো ওই দিক থেকে ওই দিক থেকে দেখতে পাবে না। ওই ঘাটটা পুরোই একটা ইনভিজিবল ঘাট। তুমি একবার যদি ঘাটের মধ্যে গিয়ে গঙ্গায় গিয়ে দাঁড়াও, তুমি এদিকে পাঁচিল আর ওদিকে পাঁচিল দেখতে পাবে।
তুমি অন্য কোনো ঘাটলা দেখতে পাবে না। আর ওই ঘাটগুলোতে তো সবার যাওয়া নিষিদ্ধ, এরকম। আর আমাদের তো হচ্ছে চোরের মন, যেখানে তুমি যেতে বারণ করবে সেখানেই আমরা। ওখানে দিন গেছি 6টার সময়, সন্ধ্যে 6টা, গরমকাল। বসে বসে গল্প করছি, বুঝছো? আমি ওই তুতুনোরা আর সব বন্ধুরা মিলে গেছি, বসে বসে গল্প করছি, করতে করতে 7:30 বেজে গেছে। ওরাও বলছে চল চল বাড়ি যেতে হবে। যখন উঠেছি, উঠে এবার আসবো, ওদেরই বাড়ির সামনের ঘাট, সবকিছু কিন্তু অন্ধকার হয়ে গেছে। যতবারই ঘাটলা থেকে উঠে আমরা বাড়ির দিকে আসছি, ততবারই ওই দেয়ালটা থেকে ধাক্কা খাচ্ছি। কি অবস্থা, মানে কি বলবো। হাতে মোবাইলও নেই যে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখবো যে কোন দিকে যাব। ওই একটা দিন গেছিল, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল আমাদের। সবই আমরা ওখানকার ছেলে মেয়ে, ফিরতে পারছিলাম না। তারপর সত্যি বলছি, ওই 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 পাঁচিলে হাত দিয়ে 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 চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমাদের। 8 ঘন্টা লেগে গেছে ওখান দিয়ে ফিরতে। কেউ যায় না সন্ধ্যের পর ওখানে, মানে লাইটই নেই, লাইট দেওয়াই হয়নি ইচ্ছে করে। আমাদের ওই পানিহাটি চত্বরে যে কি কি জায়গা আছে, কি কি নেই, মানে সব একদম আগেকার দিনের জিনিস, আগেকার দিনের জায়গা, ডেঞ্জারাস। তো চলো এবার মিষ্টিটাও খাই। আমি ওই সাদা মিষ্টিটা খাবো, তুমি ভাজা মিষ্টিটা খাও। তার সাথে একটু দই নিয়ে নি, একটু দই নি। কি, তুমি প্লেটটা তুমি নিও, কি আছে, আমি এটাতে নিয়ে খেলে সুবিধা হবে। দইটা খেতে ভীষণ ইচ্ছা করছে। অয়ন অয়ন তখন বলছিল দই নিতে হবে না, আমি না একটু দইও খাবো। হম, দারুণ খেতে গো। যারা ব্যাঙ্গালোরে আছো না, আমার ভিডিও দেখো, বাঞ্ছারামে একবার যেও, দারুণ দারুণ খেতে। এটার নাম কি জানো অয়ন, এই লাল মিষ্টিটা? সরপুরিয়া না কি জানি? হুম, সরপুরিয়া। সরপুরি, সরপুরিয়া। সরপুরিয়া এই মিষ্টিটা। এই যে এইটা, এটা আর আমি খাবো না, এটা অয়ন খাক। দুজন দু রকমের দুটো মিষ্টি নিয়ে এসেছি। কি কি এনেছি তোমাদের সাথেও শেয়ার করলাম, আর তার সাথে আমি একটা মিষ্টি খাচ্ছি, আর অয়ন একটা অন্যরকম খাচ্ছে। দারুণ লাগছে গো। অনেকদিন বাদে এরকম মিষ্টি খেলাম। আমরা এখন এর জন্য মিষ্টি আনাই না। ওটা কেন জানো? দুটোই তোমার। আগে কোনটা নেবো? আগে দই খাবে, তারপর মিষ্টি খাবে। পুরো প্লেটটাই নিয়ে নাও। আমার জীবনে ছোট ছোট ইনসিডেন্ট গুলো না, এক এক সময় যখন মনে পড়ে অয়নের সাথে শেয়ার করি। আমি না তোমাদের এই ফটোটা না দেখাবো, এই ঘাটলাটার ফটোটা, যদিও সেরকম কিছু বুঝতে পারবে না, কারণ ঘাটলাটা শুরুতেই গিয়ে একটা পাঁচিলে ধাক্কা খাচ্ছে, কিন্তু ওই সরু গলিটা তোমাদের সাথে শেয়ার করব, এই ব্লগের লাস্টে না শেয়ার করে দেব। দেখো আমাদের ওখানে যে কি কত রকমের জায়গা আছে। আমরা মর্নিং ওয়াক যখন করতাম, আগেকার দিনের জমিদার বাড়ি, ওগুলোতে না আমরা যেতাম। সব খসে পড়ে গেছে জানো, পুরো বাড়িটা খসে পড়ে গেছে। একদিন উঠেছি সিঁড়ি দিয়ে দিয়ে, আর ওই বাড়িগুলোতে কেউ থাকে না, ঢোকাও নিষিদ্ধ, কিন্তু আমরা যেহেতু ওখানকারই, কোনো অসুবিধা হয় না। আর আমি তো সাইকেলিং করতে করতে যেতাম, 2-3 বন্ধু নিয়ে যেতাম। ওই যে অয়নের কাছে পড়তো সিদ্ধার্থ, এই আমি, সিদ্ধার্থ, আরো কয়েকটা ছেলে মেয়ে সব একসাথে মিলে যেতাম ওখানে। সকাল 6টার সময় বেরোতাম। একদিন সিঁড়ি দিয়ে উঠেছি, ওই গোল গোল সিঁড়ি দিয়ে, সিঁড়ি ভেঙে পড়ে গিয়েছিলাম। এই অবস্থা। ছাদে উঠেছি, আমি একটা পা যদি এগোতাম, ছাদ থেকে নিচে পড়ে যেতাম। ইট একদম খসখস খসখস করে খসে পড়েছে। লাইফে এই ধরনের এক্সপিরিয়েন্স এত করেছি আমরা। তখন ভাবতাম
কি ফালতু জায়গায় থাকি, সব আলতু ফালতু জায়গা, সব বাড়িঘর ধসে পড়ছে। আর এখন মনে হয়, তাই না বলো, ইতিহাস। আমাদের ওই জায়গা খুব, কি বলে ওটাকে, মানে খুব আভিজাত্যপূর্ণ জায়গা। ঐতিহ্যপূর্ণ, আধ্যাত্মপূর্ণ, ঐতিহ্যপূর্ণ। রাইট, ঐতিহ্যপূর্ণ। এখন যখন বাইরে থাকি না, তখন বুঝি এই ধরনের জায়গা নিয়ে মানুষের মধ্যে কত ইন্টারেস্ট, মানুষ এই ধরনের জায়গাকে কত মানে ইম্পর্টেন্স দেয়। হ্যাঁ, ভিতরের মিষ্টিটা না গোলাপি রঙের, আমাদের ওখানে কলকাতায় কিন্তু সাদা সাদা থাকতো। থাকতে পারে মাঝে মাঝে। হুম। আগে ভাবতাম আমাদের বাড়ির ওখানে গিরিবালার আশ্রম, আনন্দময় আশ্রম, দূর, এখানে এখানে এরকম কেউ আসে? ব্যাঙ্গালোরে থাকো, দিল্লিতে থাকো, বড় বড় জায়গায় থাকো, কত মজা, কত ইয়ে। কিন্তু না গো, যেখানে তোমরা থাকো না, সেই জায়গার না আলাদাই একটা ব্যাপার আছে। এখন আমাদের রুট খুব টানে, এখন বুঝি আমাদের ওই জায়গার কত বৈশিষ্ট্য, কত মানে নাম সেই সব জায়গার। কত দূর দূর থেকে মানুষ আসে পানিহাটি ওই আনন্দময়ী আশ্রমে চারপাশ আরো ঘুরতে। হুম, কেমন খেলে তুমি মিষ্টিটা? ভালো। তুমি নেবে? আমি এই যে ভাত খাওয়ার পর এটা খাচ্ছি, এটাই অনেক। হুম, আমরা একদম মিষ্টি খেতে পারি না গো, খেয়ে দেখে তো। তো চলো, আজকের গল্প এই অবধি। এই সেই ইনভিজিবল ঘাটলা। অনেক বছর আগে ফটোটা তুলেছি, তাও মোটামুটি 2018 সালের আগেই তোলা। তো একদিন মর্নিং ওয়াক করতে গিয়ে এই ফটোগুলো তুলেছিলাম।